আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত হেলথ টকের আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, একটি রোগ সম্পর্কে এবং তার চিকিৎসা সম্পর্কে আমরা যত বেশি জানবো, যত বেশি এডুকেটেড হব, আমাদের লাইফ তত বেশি স্মুথ হবে, আমরা তত বেশি আমাদের লাইফটাকে সুন্দরভাবে সুস্থভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। তাই আমাদের সব রোগগুলো সম্পর্কে জানতে হবে, বিশেষ করে ক্যান্সার ও তার চিকিৎসা সম্পর্কে জানতে হবে। আর তাই আজকে অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ক্যান্সার ও তার চিকিৎসার বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে অত্যন্ত স্বনামধন্য, যারা দীর্ঘদিন ধরে অত্যন্ত সফলতার সাথে ক্যান্সারের চিকিৎসা দিয়ে আসছেন। কারা আছেন আমাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা, যিনি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ হিসেবে আছেন অধ্যাপক ও বিভাগীয় প্রধান এনাম ক্যান্সার হাসপাতালে। স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের পর্বে। ধন্যবাদ। আমাদের সাথে আরো আছেন ডাক্তার সামিনা ইসলাম, যিনি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের পর্বে। ধন্যবাদ। দর্শক, ক্যান্সার রোগ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ক্যান্সারের চিকিৎসা নিয়ে যদি কোনো কিছু জানার থাকে, কোনো প্রবলেম আমাদের সাথে শেয়ার করার থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, স্ক্রিনে দেখানো নম্বরে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। এখন নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, আজকে তো আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি। ক্যান্সার নিয়ে আলোচনা করলে আলোচনা শেষ নেই, কারণ ক্যান্সারের ভ্যারাইটিরও কোনো শেষ নেই। স্যার, শুরুতেই একটু আসতে চাই, দীর্ঘদিনের অভিজ্ঞতায় কোন ক্যান্সারকে বাংলাদেশে আপনারা বেশি বলে আপনার কাছে মনে হয়েছে? কোন ক্যান্সারটা বেশি হয় বাংলাদেশের? পুরুষ মহিলা ভেদে লাং ক্যান্সার সবচেয়ে বেশি, ফুসফুসের ক্যান্সার যেটা। হ্যাঁ, এরপরে পুরুষদের মধ্যে লাং ক্যান্সার, কোলন ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, লিভার ক্যান্সার, এগুলো অত্যন্ত প্রকোপ আছে আমাদের দেশে। ফিমেলদের মধ্যে মেইনলি ব্রেস্ট ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার এবং লিম্ফোমা, এগুলো খুব প্রকোপ আছে। আচ্ছা, একটু ম্যাম আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে এই নভেম্বর মাস হচ্ছে লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে সারা বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে, এবং আমরাও এটা চাই যে আমরাও আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে লাং ক্যান্সার সম্পর্কে এটা অ্যাওয়ার করতে। সেক্ষেত্রে লাং ক্যান্সার কেন হয়, আপনি কি বলতে চান? ধন্যবাদ বৃষ্টি, সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে লাং ক্যান্সারের যেটা ফুসফুসে ক্যান্সার, সেটার 80% ক্ষেত্রে আপনার স্মোকিংটাকে দায়ী করা হয় বা ধূমপানটাকে। হ্যাঁ, তো এছাড়াও কিছু এনভায়রনমেন্টাল পলিউশন আছে, কিছু কার্সিনোজেনিক এলিমেন্ট আছে এবং জেনেটিক কিছু ফ্যাক্টর আছে। যেমন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে যে পলিউশনটা, এয়ার পলিউশন, এর মধ্যে কিছু রেডন, অ্যাসবেস্টস, এগুলো অনেক কিছু আছে যেগুলো আপনার এই ক্যান্সারটার জন্য মূলত দায়ী। আর ধূমপানের কথা তো আমি বললামই, 80% দায়ী। এছাড়া আপনার জেনেটিক কিছু কজ আছে যেগুলোর জন্য হতে পারে। আচ্ছা, অনেকে ধূমপান যারা করতেন তারা দেখা যাচ্ছে যে একটু ধূমপান থেকে সরে আসার জন্য ই সিগারেট টাইপ কিছু ইউজ করছেন, বা অন্য কিছু ওয়েতে তারা মনে করছে যে ই সিগারেট বা এই টাইপের সিগারেটগুলো কখনো মানে ক্যান্সারের জন্য দায়ী না বা কার্সিনোজেনিক না। সেক্ষেত্রে আপনি কি বলতে চান এই বিষয়টা নিয়ে? ধন্যবাদ বৃষ্টি। আসলে এক্ষেত্রে এটা ঠিক নয় যে মানে যে কোনো ধূমপানই আসলে ক্যান্সারের জন্য মূলত দায়ী। তো আসলে নেওয়া ঠিক না। আচ্ছা স্যার, আপনার কাছে একটু আসতে চাই যে এই যে আমরা আজকে লাং ক্যান্সার নিয়ে শুরু করলাম, স্যার লাং ক্যান্সার হলে আসলে বাঁচার সম্ভাবনা কতটুকু থাকে বা ট্রিটমেন্ট বাংলাদেশে কি আছে? এটা খুব ইম্পর্টেন্ট কথা। বাঁচার সম্ভাবনা আসলে নির্ভর করে রোগের স্টেজের উপরে, কোন পর্যায়ে রোগটা আছে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় বা চতুর্থ পর্যায়ে। এছাড়া আর একটা জিনিস আছে, সেটা হলো সেল টাইপ, কী ধরনের সেল থেকে এটা উৎপন্ন হয়েছে, এটা কি স্মল সেল ও নন স্মল সেল। নন স্মল সেলের মধ্যে আবার এডিনোকার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা, বিভিন্ন ভ্যারাইটিস আছে। তো এগুলা কনসিডারেশনে এনে অ্যাজ এ হোল দেখা গেছে যে ট্রিটমেন্টে আমাদের দেশে 10 ভাগ থেকে 15 ভাগের বেশি 5 বছর বাঁচে না। আচ্ছা, ধরা পড়ার পরে। মানে তার মানে ওরা যে লেট স্টেজে আছে সেগুলো তো চিকিৎসা মানে যেটা নিরাময়যোগ্য, একদম কিউরেটিভ, সেই চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। সম্ভব হয় কোনটা, যেটা আর্লি স্টেজে আসে, স্টেজ 1 আচ্ছা, or স্টেজ 2A,
যেখানে লাং আপনার ক্যান্সারের চিকিৎসার 3টে পর্যায় আছে জানেন। ওটাকে যদি সার্জারি করে রিসেকশন করে টোটালি উইথ এ গুড সেফ মার্জিন অপারেশন করে ফেলে দেওয়া যায়, তাহলে সেটা কিওর হওয়া খুবই সম্ভব। এছাড়া খুব ছোট টিউমার হলে কেমোথেরাপি প্লাস রেডিওথেরাপি একই সাথে দিতে পারলে দেখা যায় সেটাও প্রায় 5% থেকে 10%, 10 ইয়ার সার্ভাইভাল রেট হয়। তা আমরা 5 ইয়ার সার্ভাইভাল রেটটা আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি, যে 5 বছর যদি কেউ বেঁচে থাকে রোগ ছাড়া, তার শরীরে রোগ হবে না এই পর্যায়ে, তাহলে ধরে নেওয়া যায় যে হি অর শি ইজ কিওর্ড অফ দ্য ডিজিজ, ভালো হয়ে গেছে। এটা ম্যাম একটু আপনার কাছে আসতে চাই যে আমরা ক্যান্সারের চিকিৎসা নিয়ে আজকে আলোচনা করছি বা ক্যান্সারের চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। একটা বিষয় এই ক্রাইসিস মোমেন্টে না আলোচনা করলেই না, ক্যান্সারের রোগী তো চিকিৎসা দিচ্ছেন, এই করোনাকালীন সময় কি ক্যান্সারের রোগীরা তাদের চিকিৎসা পাচ্ছে? আপনারা কি আপনাদের চিকিৎসা অব্যাহত রেখেছেন বা তাদের জন্য আপনার পরামর্শ কি? আচ্ছা, শুরুতে আমাদের দেশে তো আসলে করোনার প্রকোপটা দেখা দিয়েছে মার্চ মাসে। তো মার্চের দিকে যেটা শুরুতে আমরা দেখেছি যে পেশেন্টরা বা রোগীরা অনেক ভয় পেত আসতে হসপিটালে, এবং তখন মানে শুরুর দিকে একটু কিছুটা গ্যাপ হয়েছে ট্রিটমেন্টে। যা দেখা গেছে যাদের নতুন করে নিউলি ডায়াগনোসড হয়েছে তারা সময় মতো আসেনি আসলে চিকিৎসা করতে, অনেকে মাস 3-4 পরে এসেছে। আর যারা হচ্ছে রেগুলার বেসিসে ট্রিটমেন্ট নিচ্ছিল তারাও কিন্তু অনেক সময় হেসিটেট করেছে যে আমরা ওখানে যেয়ে আবার এক্সপোজারের মধ্যে না পড়ি। তো সেক্ষেত্রে তখন আমরা কিন্তু তাদেরকে ওটা অ্যাডভাইস করেছে যে আপনারা একটা মানে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে আপনারা মাস্ক পরিধান করে তারপরে হসপিটালে আসেন এবং ঠিক মতো চিকিৎসাটা নেন। কারণ শুরুতে আমরা মনে করেছিলাম যে এটা হয়তো বা একটা সাময়িক সমস্যা, করোনা ভাইরাসটা চলে যাবে, হ্যাঁ ঠিক আছে, না হয় আমরা একটু অপেক্ষা করি, বা যাদের ক্ষেত্রে ধরেন কেমো রেডিওথেরাপি পাশাপাশি ওরাল ট্যাবলেট দিয়ে যাদের ম্যানেজমেন্ট করা যাচ্ছিল তাদের ক্ষেত্রে বিভিন্ন গাইডলাইন আসলে এসেছে এগুলোর দেশে বিদেশে। তো তাদেরকে আমরা ওই দিকে ডাইভার্ট করার চেষ্টা করেছিলাম যে না ঠিক আছে, সিস্টেমিক কেমোথেরাপির জন্য তো হসপিটালে আসতে হবে, আমরা না হয় ওরাল দিয়ে চেষ্টা করি। যেমন ব্রেস্টের ক্ষেত্রে আপনার হরমোন থেরাপি, ওগুলোর উপর আমরা করেছিলাম। কিন্তু দেখা গেছে যে এই জিনিসটা আসলে এখনো কিন্তু যায়নি এবং এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং এখন নর্মাল আবার গাইডলাইন যেটা আবার বলছে যে নর্মাল যে কনভেনশনাল ট্রিটমেন্ট যেটা চলে আসছিল সেদিকে আসলে ফেরত আসতে, কেননা ক্যান্সার রোগটাকে আমরা যদি এটাকে থামিয়ে রাখি, এটা কিন্তু মানে আমরা চিকিৎসা না দিই এটা কিন্তু বাড়তে থাকবে এবং সেটা মৃত্যুর কারণ হতে পারে। আচ্ছা স্যার, আপনি মনে কিছু বলতে চাচ্ছিলেন? যোগ করতে চাই এই পর্যায়ে আপনার প্রশ্নের মধ্যে আরেকটা অংশ বোধহয় ছিল যে আমরা চিকিৎসকরা চিকিৎসা ঠিকমতো দিয়েছি কিনা। হ্যাঁ, চিকিৎসা কেন্দ্রে ঠিকমতো ছিলাম কিনা, প্রশ্ন স্যার, সবার প্রশ্ন এটা। তো প্রথম দিকে আপনারা সবাই দেখেছেন যে অনেক কেন্দ্রে, অনেক চিকিৎসা কেন্দ্রে, অনেক হাসপাতালে চিকিৎসকরা ঠিকমতো উপস্থিত হন নাই, এবং ওই টেলিফোনের মাধ্যমে অনলাইনে পরামর্শ দিয়েছেন বা চিকিৎসা দিয়েছেন, ফিজিক্যালি রোগী দেখেন নাই। তবে আমি বলতে পারি, আমরা এনাম ক্যান্সার সেন্টারের লোকেরা বলতে পারি যে আমরা কিন্তু একদিনের জন্য আমাদের সেন্টার বন্ধ রাখিনি। আচ্ছা, সবসময় চালু ছিল? সবসময় ক্যান্সার সেন্টার চালু ছিল, আমরা ক্যান্সার রোগীদের চিকিৎসা দিয়েছি। তবে ওই যে সরকার প্রথমে 3 মাসের মতো ফুল লকডাউন ছিল, ফুল লকডাউন যখন ছিল, রোগীরা আসতে পারতো না দেশের, ঢাকার বাইরের থেকে বাস সবকিছু বন্ধ ছিল যখন, তখন আমরা রোস্টার করেছি। তারপরে আমরা বন্ধ রাখিনি। আমি, আমার কলিগ ডক্টর সামিনা, তারপর আরেকজন কলিগ আছেন উনি ইন্ডিয়ান, আমরা 3 জনের রোস্টার করে সপ্তাহে 3 দিন করে উপস্থিত, 2 জন থেকেছি সবসময়। এরপরে আবার যখন লকডাউন উইথড্র হয়ে গেল তখন আমরা রেগুলার সপ্তাহে 6 দিন একেবারে 8টা থেকে 5টা পর্যন্ত 6 দিনই আমরা রোগী দেখি। এবং আমি নিজে বলতে পারি যে আমি রোগীর গায়ে প্রয়োজন বোধে হাত দিয়ে পরীক্ষা করে তারপর দেখি। আচ্ছা, বাহ। এই জন্য আপনাদের মতো এরকম ফ্রন্ট লাইনার ফাইটারদের জন্য আমাদের সব সময় শুভকামনা আছে, এবং সব সময় আমার অনেক বন্ধু বান্ধব, আমার শুভাকাঙ্ক্ষী অনেক পরামর্শ দিয়েছেন যে আপনি এইভাবে রোগী দেখেন, আপনি কিন্তু আপনার নিজের প্রোটেকশনটা ভালোভাবে নেবেন। হ্যাঁ, সেটা আমি নিয়েছি, নিজের প্রোটেকশন নিয়েছি, আমার হসপিটাল দিয়েছে, আমার গাঁও। স্যার, একটু অন্য একটা প্রশ্ন আসলে করতে চাই। দেখা যাচ্ছে যে কোনো পেশেন্ট লাইক
ক্যান্সারের রোগীরা সাধারণত আমাদের দেশের বাইরে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এই ক্রাইসিস মোমেন্টে তারা দেশের বাইরে যেতে পারছে না, সো তাদের একটা প্রশ্ন আছে যে আমি যেখান থেকে ট্রিটমেন্টটা চালাচ্ছি আমি কি সেখান থেকে শুরু করবো, না আমার এখন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যে আবার নতুন করে ট্রিটমেন্ট শুরু করার প্রয়োজন আছে? স্যার, এই বিষয়ে আপনি কি বলতে চান? না, যতটুকু চিকিৎসা করেছে ততটুকু আমরা প্লাস ধরে নিয়ে তারপরে থেকে চিকিৎসা করি। এই ধরনের রোগী আমাদের কাছে অনেক এসছে যারা সেখান থেকে কন্টিনিউ করবেন। সেখান থেকে কন্টিনিউ করবেন। যারা আমাদের পাশের দেশে চিকিৎসা করেছে বা একটু দূর দূরান্তে সিঙ্গাপুর ব্যাংককেও চিকিৎসা করেছে, তারাও কিন্তু আমাদের কাছে এসছে না যেতে পেরে। তো আমরা সেই সব রোগীদের সেখান থেকে চিকিৎসা করেছি। আচ্ছা, মানে আর এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই, শুধু পেপারস গুলো আপনাদের কাছে নিয়ে আসলেই হচ্ছে। ম্যাম, আপনার কাছে যে বিষয়টা আসতে চাই, যে টপিকে আমরা আছি আসলে ক্যান্সারের চিকিৎসা, মূলত ক্যান্সারের চিকিৎসা কোন কোন ভাবে করা হয়? আচ্ছা, ক্যান্সারের চিকিৎসা হিসেবে আমরা যেটা করে থাকি, প্রথমে একটা হচ্ছে শৈল চিকিৎসা বা সার্জারি আছে, দেন সার্জারির পরে রেডিওথেরাপি, কেমোথেরাপি, ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইমিউনোথেরাপি বা হরমোন থেরাপি এগুলো দিয়ে থাকি। তো এটা আসলে নির্ভর করবে এক হচ্ছে রোগীর কোন স্তরে আছে সেই স্তরের উপরে, এবং কোন ধরনের ক্যান্সার সেটার উপরে নির্ভর করবে তার কি ধরনের চিকিৎসা লাগবে। আচ্ছা আচ্ছা স্যার, আপনার কাছে রেডিওথেরাপি, কেমোথেরাপি নিয়ে ইন ডিটেইলস আসবো। অনুষ্ঠানের এই পর্যায়ে বিরতিতে যাওয়ার সময় হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত হেলথ টক। ক্যান্সার ও তার চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। দর্শক, আরও অনেক আলোচনা আপনাদের জন্য আমাদের রয়েছে। অনুষ্ঠানের এই পর্যায়ে চলে যাচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, সাথেই থাকবেন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ফিরে এলাম বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত হেলথ টকের আজকের আলোচনায়। দর্শক, আলোচনা করছি ক্যান্সার ও তার চিকিৎসা নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, রেডিওথেরাপি এবং কেমোথেরাপি নিয়ে ডিটেলস শুনতে চাই। মানুষের অনেক প্রশ্ন আছে, অনেক ভয় আছে, সব বিষয়গুলো নিয়ে জানতে চাই যে আসলে রেডিওথেরাপি, কেমোথেরাপি কখন নিতে হয়, এটা নিয়ে আসলেও ভয়ের কারণ আছে কিনা, মানুষের চুল পড়ে যায় কিনা, সব বিষয়গুলো একটু শুনতে চাই। থ্যাংক ইউ। আসলে রেডিওথেরাপি হচ্ছে আপনার একটা বিকিরণ চিকিৎসা, যেটা দিয়ে কোষগুলোকে ধ্বংস করা হয়, ক্যান্সার কোষগুলোকে। কিন্তু ক্যান্সার কোষে যাওয়ার আগে সামনে বা পেছনে তো নর্মাল কোষগুলো থাকে। আচ্ছা, এটা নরমালি থাকে, সবই তো কোষ দিয়ে গঠিত, কোষ আছে আশেপাশে। শুধু সারফেসে যদি হয়, হাতে বা মুখে যদি একেবারে স্কিনে হয়, সেটা শুধু হয়তো স্কিনে দেওয়া যায়। কিন্তু লাঙে যদি হয়, কারো যদি ইসে হয়, আপনার জরায়ুতে হয়, তো সেগুলো ইনার পার্টে হলেই তো আপনার নর্মাল টিস্যু ভেদ করে যেতে হয়। তো সে কারণে নর্মাল টিস্যু ক্যান্সার কোষগুলো ধ্বংস হয় রেডিয়েশন দিলে, কিন্তু ওগুলো রিপেয়ার করার ক্ষমতা রাখে না। they have lost the capability to regenerate. ওটা রিজেনারেট হতে পারে না। তারপরে আমরা কিন্তু ৬,০০০-৭,০০০ সেন্ট্রিফিউজে একটা ক্যান্সারের টিউমারের জন্য দিয়ে থাকি, কিন্তু এটা আমরা অ্যাট এ টাইমে দিতে পারি না। কেন দিতে পারি না? অ্যাট এ টাইমে দিলে অনেক টক্সিসিটি হয়, টক্সিসিটি টলারেট করতে পারবে না পেশেন্ট। আমরা কি করি, একটা ডোজ দিয়ে আবার 24 আওয়ার্স গ্যাপ দিই। এই 24 আওয়ার্সে যে নর্মাল কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু মারা যায়নি, সেগুলো আবার রিগেইন করে, সার্ভাইভ করে, আবার নর্মাল হয়ে যায়। আবার 24 আওয়ার্স পরে আবার একটা ডোজ দেই, তখন অনেকগুলো ক্যান্সার সেল মারা যায়, ধরেন 5 to 10%, আবার নর্মাল সেলগুলো আবার রিগেইন করে নর্মাল হয়ে যায়। আচ্ছা স্যার, এখানে আসবো। একজন দর্শক আমাদের সাথে আছেন, স্যার ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম, আমি চিটাং থেকে সারা বলছিলাম। জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। জি, আমি একটু আসলে আমার একটা প্রশ্ন ছিল। রিসেন্টলি আমার আম্মু, উনি ক্যান্সারে এফেক্ট হয়েছেন এবছরের জানুয়ারি মাসে, এবং ওনাকে ইন্ডিয়াতে নিয়ে আমি ট্রিটমেন্ট করে এনেছি। আচ্ছা, ওনার লাংস ক্যান্সার ধরা পড়েছে স্টেজ 4, আর ওনাকে ওরাল থেরাপি দেওয়া হয়েছে, ট্যাবলেট। আচ্ছা, ঠিক আছে, বায়োপসি করার পরে। এখন করোনার এই পরিস্থিতির কারণে আমি ফলো আপ করার জন্য যেতে পারিনি, বা ঢাকাতে আমি মেডিনোভাতে করিয়েছি, তো ওখানে রিপোর্ট ভালো এসেছে, প্রোগ্রেস হয়েছে। এখন স্যারের কাছে আমার একটা কোশ্চেন ছিল, উনি ইদানিং মানে ওনার এখন প্রায় 9 মান্থ চলছে ক্যান্সার ধরার পরে, এখন 9 মান্থ চলছে, বাট ওনার একটা সাইড এফেক্ট মারাত্মক হচ্ছে, যেটা হচ্ছে ডায়রিয়া চলে, কোনো কিছুই খেতে পারে না, মানে স্পাইসেস জিনিস তো উনি খেতেই পারে না, উনি সবকিছু স্পাইসলেস ফুডই খায়, আর সব আপনার
ড্রিঙ্ক জাতীয় জিনিস, মানে পানি জাতীয় জিনিস, যৌতুগুলো, কিন্তু কিছুই হজম হচ্ছে না। হজমের প্রচন্ড প্রবলেম হচ্ছে, সিভিয়ার ডায়রিয়া, মানে দিনে 2 বা 3 বার লুজ মোশন এরকম প্রতিদিনই চলছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? ঠিক আছে দর্শক, অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন, অবশ্যই আপনাদের বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো। স্যার, ওনার মায়ের জন্য আসলে আমাদের পরামর্শ কি হতে পারে? ওই যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, উনি কিন্তু ফলো আপে যেতে পারেননি, পরে আবার ঢাকাতেই কোনো এক জায়গায় ফলো আপে উনি আছেন, এবং এখন প্রবলেম হচ্ছে যে ওনার ডায়রিয়া হচ্ছে। উনি তো ওরাল কেমো খাচ্ছেন, এখন কতগুলো ওরাল কেমো আছে, মুখে খেলে ওগুলো ডায়রিয়া হয়। আচ্ছা, এটা সাইড ইফেক্ট হিসেবে ডায়রিয়া হয়। এখন কোন কেমো খাচ্ছেন এটা অবশ্য আমাদের বলেননি উনি। তো যাই হোক, ডায়রিয়ার চিকিৎসা নর্মালি দিতে হবে, নর্মাল ডায়রিয়া চিকিৎসা যায় এখানেও একই, কলেরা স্যালাইন বা ডায়রিয়া স্যালাইন, সাথে মোবিলিটি হচ্ছে ইন্টেস্টাইনে, ওগুলো কমানোর জন্য লোপোরামাইড বা আপনার মেট্রোনেরাজল, এগুলো যা যা আছে এগুলো দেওয়া, এবং দরকার হলে আইভি ফ্লুইড দেওয়া, ডায়রিয়া ফ্লুইড, এগুলো দিয়ে তারপরে আরো কি সাইড ইফেক্ট আছে, কি ওষুধ খাচ্ছেন ওনার কনসালটেন্টের সাথে, হ্যাঁ ওনার কনসালটেন্টের সঙ্গে যদি একটু ফোনে আলাপ করে নেন সেটা বোধহয় ভালো হয়। আচ্ছা, আশা করি দর্শক বুঝতে পেরেছেন যে ওনার আসলে এটা কনফার্ম যে ওনার কেমোথেরাপি থেকে এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে মেবি। সো ওনার অবশ্যই সেই চিকিৎসককে জানাতে হবে যে এই ওষুধের সাইড ইফেক্টস এটা হচ্ছে। আরেকটা বিষয় স্যার, এই যে ওনার একটু যেহেতু উনি ফোন করলেন এবং ওনার মা কিন্তু ক্যান্সারে অলরেডি ভুগছেন, এবং উনি কিন্তু যেহেতু ওনার মা, তো এনার জন্য কি স্যার কোনো ধরনের পার্সেন্টেজ আছে, সতর্ক থাকার কোনো দরকার আছে কিনা, যে ভবিষ্যতে ওনার ক্যান্সার হতে পারে কিনা, সেই বিষয়টা যদি একটু বলতে। না, এটা প্রথমে বলি যে ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়। আচ্ছা, ক্যান্সার রোগীর কাছে থাকলে, তার সেবা যত্ন করলে, তার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করলে কোনো রকম এটা সংক্রামিত হয় না। তবে ওই যে ডক্টর সামিনা বলেছিলেন যে জেনেটিক একটা কজ আছে, সাম 30%, 20 to 30% রিস্ক থেকে যায়, যে কোনো রকম জিন যদি মিউটেশন হয়ে থাকে কখনো সেটার উপর কার্সিনোজেনের ইফেক্ট হয়ে ক্যান্সার ডেভেলপ করতে পারে। ওনাকেও একটু সতর্ক থাকতে হবে। ওই ধরনের সিমটম হলে একটু আগে ভাগে যাতে উনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা ক্যান্সার বিশেষজ্ঞ দেখিয়ে নেন। আচ্ছা স্যার, আমরা রেডিওথেরাপি নিয়ে শুনছিলাম, এখন কেমোথেরাপি নিয়ে একটু শুনতে চাই। কেমোথেরাপি তো আপনার হচ্ছে যে আমরা এমনিতেই সব কিছুই কেমোথেরাপি, আমরা অ্যান্টিবায়োটিক খেলে সেটাও কেমোথেরাপি। তো স্পেশালি ক্যান্সারের যেসব মেডিসিন দেওয়া হয় এগুলোকে কেমোথেরাপিউটিক ড্রাগ বলা হয়। এইগুলা আপনার অনেকগুলো গ্রুপ আছে, যেমন ক্যান্সারের অনেক গ্রুপ আছে, এটা কেমোথেরাপির অনেক গ্রুপ আছে, সেগুলা স্যালাইনের মাধ্যমে দেওয়া হয় সাধারণত, কতগুলো সরাসরিও আইভি দেওয়া হয়। তো এগুলার যেমন যে কোনো ওষুধেরই কিন্তু সাইড ইফেক্ট আছে। একটা প্যারাসিটামল খেলেও কিন্তু অনেকের বুক জ্বলে, অ্যাসিডিটি হয়, সব মেডিসিনের একটু সাইড ইফেক্ট থাকেই। তো কেমোথেরাপিরও সাইড ইফেক্ট আছে, কিন্তু দ্যাট আর ম্যানেজেবল। ওগুলো আমরা ম্যানেজ করি। ওগুলো আমি একটু ম্যাম আপনার কাছে আসতে চাই যে আসলে একটা ক্যান্সার পেশেন্টের জন্য কতবার কেমোথেরাপি এবং রেডিওথেরাপির প্রয়োজন আছে, এই ধরনের প্রশ্ন আমরা পাই সবসময়। আচ্ছা, একটি চমৎকার সুন্দর প্রশ্ন। এটা আসলে নির্ভর করে যে তার ট্রিটমেন্টটা কতবার দিতে হবে। অ্যাকচুয়ালি যেমন আমি যদি রেডিওথেরাপির কথায় আসি, যে রেডিওথেরাপি আমরা ইন জেনারেলি বলি যে একটা রোগের জন্য প্রাইমারিলি বা আমরা যদি কিউরেটিভ ইন্টেনশনে ট্রিটমেন্টটা দেই তাহলে একবার রেডিওথেরাপি, এটাই হচ্ছে গিয়ে মানে ট্রিটমেন্ট অফ চয়েস, একবারই রেডিওথেরাপি দিতে হবে। ক্ষেত্র বিশেষে কখনো দেখা যায় যে পেশেন্টের হয়তো বা প্রাইমারি একটা জায়গায় ছিল, সেখান থেকে আবার আপনার ব্রেনে বা বোনসে ছড়িয়ে গেছে, তখন ওই অন্যান্য জায়গায় যে ছড়িয়ে গেছে সেই জায়গার সিমটমগুলোকে উপশম করার জন্য তখন কিন্তু আবার রেডিওথেরাপি লাগতে পারে। সেটা নট নেসেসারি যে সেম জায়গায়, বাট অন্য জায়গাগুলোতে রেডিওথেরাপি দেওয়া হতে পারে। আর সেম জায়গাতেও রেডিওথেরাপি অনেক সময় ক্ষেত্র বিশেষে দেওয়া লাগতে পারে, কিন্তু সেক্ষেত্রেও রেডিওথেরাপির ক্ষেত্রে আমরা মিনিমাম বলি যে অ্যাটলিস্ট 2 ইয়ার্স একটা গ্যাপে রেডিওথেরাপি দেওয়া উচিত। কিন্তু ক্ষেত্র বিশেষে কখনো কখনো ইমার্জেন্সি হলে সেটা আসলে আমাদের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের উপরে নির্ভর করে, তখন আমরা সেক্ষেত্রে কারো ক্ষেত্রে 6 থেকে 8 মাস পরেও আমরা
অল্প ডোজে এবং প্যালিয়েটিভ পারপাসে কিছু বা উপশম করার জন্য কিছু রেডিওথেরাপি দিয়ে থাকতে পারি। প্রতিটা পেশেন্টে যেহেতু ইন্ডিভিজুয়ালি আমাদের ইন্ডিভিজুয়ালি আসলে ডিসিশনটা নিতে হয়। মানুষ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা হিউম্যান বডির কেমোথেরাপির ক্ষেত্রে আপনি যেটা বলছেন, কেমোথেরাপিটাও এরকম যে আমাদের কেমোথেরাপির ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন এভাবে করে আসলে আমরা দেখি। মানে যে কোনো কেমোথেরাপির ক্ষেত্রে এই জন্য আমরা যেটা করি যে একই ওষুধ একই ডোজে দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে আপনার 100% রেসপন্স করছে, কারো ক্ষেত্রে হয়তো বা 50%, কারো ক্ষেত্রে হয়তো বা প্রোগ্রেশন হচ্ছে। আচ্ছা, এই বিষয়ে আমরা আসবো আরো আলোচনা। আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত হেলথ টক। সময় হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। খুব শীঘ্রই ফিরছি, সাথেই থাকবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত হেলথ টকের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা করছি ক্যান্সার ও তার চিকিৎসা নিয়ে যাচ্ছি অতিথির কাছে। জি, আমরা যে বিষয়ে ছিলাম কেমোথেরাপি, সেখানেই ফিরতে চাই। না, আমি বিরতিতে যাওয়ার আগেই বলেছিলাম যে সবার আসলে ট্রিটমেন্টের রেসপন্স সেম ড্রাগ দিয়ে একই রকম না। তো সেক্ষেত্রে আসলে আমরা যেটা করে থাকি যে 3 থেকে 4টা সাইকেল কেমো দেওয়ার পরে কিন্তু আমাদের এই অ্যাসেসমেন্টটা খুবই জরুরি। অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা দেখি যে হ্যাঁ তার কি ডিজিজটা প্রোগ্রেশন হচ্ছে কিনা। যদি তার ডিজিজটা বাড়তে থাকে তখন আমরা সেক্ষেত্রে চেঞ্জ করে ফেলি, অন্য কেমোতে চলে যাই। এভাবে আর কি আমরা ট্রিটমেন্টের মানে প্রত্যেকটা পেশেন্টকে নিয়ে আপনাদের অনেক অ্যানালাইসিস করা লাগে, ফলো আপে থাকা লাগে, টিম ওয়ার্ক করা লাগে, একটা হিউজ সেটআপের ব্যাপার। বা ক্যান্সারের চিকিৎসকদের জন্য আমার অনেক রেসপেক্ট। একটু স্যার আপনার কাছে আসতে চাই ক্যান্সারের সার্জারি নিয়ে। দেখা যায় যে একজন মানুষের ডায়াবেটিক, অনেক হাইপারটেনশন, আবার ক্যান্সার, মানে এই ধরনের পেশেন্টদের স্যার আপনারা সার্জারি করেন কিনা, বা এই ধরনের যাদের কোমরবিডিটি আছে, আরো প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে অপারেশনের কি ঝুঁকি আছে, বা ক্যান্সারের রোগীদের অপারেশনের ঝুঁকিটা কতটুকু? না, ক্যান্সার রোগীদের অপারেশনের ঝুঁকি আপনি যেগুলো বললেন, কোমরবিডিটি, এগুলো যদি থাকে সেগুলো কন্ট্রোলে এনে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোলে এনে, হাইপারটেনশনটা কন্ট্রোলে এনে, অ্যানেস্থেসিয়া একটা ফ্যাক্টর আছে জানেন সার্জারির ব্যাপারে, তাকে অজ্ঞান করতে হবে। অ্যানেস্থেসিস্ট যদি বলেন যে ঠিক আছে, ওকে পেশেন্ট ইজ ফিট ফর সার্জারি, তখন সার্জারি করা যায়। সার্জারি করা ক্যান্সার রোগীদের জন্য খুব একটা অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। অবশ্যই করতে হবে, তবে কন্ট্রাইন্ডিকেশন সেটা হচ্ছে যে আমি আগেই বলেছি যে ক্যান্সারের স্টেজ আছে। ফার্স্ট সেকেন্ড স্টেজে অপারেশন ইজ সাকসেসফুল এবং সম্ভব, কিন্তু থার্ড ফোর্থ স্টেজে চলে গেলে তখন তো সার্জারি করা যায় না, তখন শুধুমাত্র রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো করতে হয়। তবে সার্জারির জন্য স্পেশাল কতগুলো ইন্ডিকেশন আছে, সেখানে সার্জারি না করলে কিওর করা যায় না। যেমন জিআই ট্র্যাক্টের পেশেন্ট বুঝে সেটা করতে হয়। আচ্ছা, তার মানে অন্যান্য সার্জারির মতোই সার্জারি, এতটা ভয়ের তেমন কোনো ভয়ের কিছু নেই, কারণ নেই। শুধু সার্জারিটা করতে যে সার্জন করবেন ওনার অভিজ্ঞতা থাকতে হয় যে এই কতটুকু মার্জিন নিতে হবে এবং এর থেকে কোথায় যেতে পারে লিম্ফ নোডসগুলো সার্চ করা। যেমন ব্রেস্টে যদি হয় তার এক্সিলারি লিম্ফ নোডগুলো সার্চ করা এবং ওখান থেকে যদি প্যালপেবল থাকে সবগুলো তুলে নিয়ে আসা। ফুল ক্যান্সার, ফুল টিউমারগুলো, ফুল লিম্ফ নোডসগুলো এক্সিলাতে টোটাল নিয়ে চলে আসা। মানে সেই ক্ষেত্রে দক্ষ একজন সার্জন, দক্ষ সার্জন লাগবে। তারপরে হিস্টোপ্যাথোলজি বলে দিবেন যে কত দূর এটা পৌঁছেছে আর কত দূর পৌঁছায়নি, কতগুলো নেগেটিভ, কয়টা পজিটিভ। আচ্ছা, আমি এবারে যে বিষয়টা আসতে চাই, আসলে সবকিছু পরেও আমরা এই কোভিড-19 সিচুয়েশনে করোনাকে কোনোভাবেই বাদ দিতে পারছি না এবং আবারও দেখা যাচ্ছে যে এটার প্রকোপ আসছে। সংক্ষেপে আমার দর্শকদের জন্য আপনার কি পরামর্শ আছে? আচ্ছা, যেটা হচ্ছে আমি শুরুতেই বলেছি যে ক্যান্সার এমন একটা রোগ যে রোগকে আমরা যদি এটা ফেলে রাখি এটা কিন্তু ডে বাই ডে বাড়তে থাকে, সুতরাং ট্রিটমেন্টটাকে স্টপ করা যাবে না যে কোনো পরিস্থিতিতেই। তো রোগীকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে আসতে হবে এবং সেক্ষেত্রে রোগীর যে প্রিকশনগুলো নিতে পারে সেটা হচ্ছে যে ধরেন আপনার একটা তো আমরা বলি যে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা বা বেশি ক্রাউডেড এরিয়াটা অ্যাভয়েড করা। তো এক্ষেত্রে রোগী যেমন হসপিটালে আসার ক্ষেত্রে আমি বলবো যে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার না করে যদি একটু প্রাইভেটলি ওনারা আসতে পারে তাহলে একটু এক্সপোজারটা কম হলো এবং মাস্ক তো অবশ্যই ইউজ করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার এগুলো ইউজ করতে হবে এবং যে কোনো সিমটম যদি আমরা এখন অবভিয়াসলি সবাই জানি করোনার সিমটমগুলো কী কী, তো সেক্ষেত্রে
যদি এরকম কোনো সিমটম থাকে তাহলে অবশ্যই তাকে সেদিকে অ্যালার্ট হতে হবে এবং ডক্টরের সাথে কথা বলতে হবে। আজকাল কিন্তু নিজে না এসে টেলিমেডিসিনের মাধ্যমেও কিন্তু একটা একদম শেষের দিকে চলে এসেছে, স্যারের কাছে এক কথাই শুনবো স্যার, কি পরামর্শ আছে? পরামর্শ হচ্ছে মাস্ক ব্যবহার করা, সতর্কভাবে থাকা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। আর ক্যান্সারের রোগীদের এমনিতে ইমিউনিটি কম থাকে আপনি জানেন, সেই জন্য তাদের আরো বেশি করে সতর্ক থাকা, বেশি সতর্ক থাকা। স্যার ম্যাম আপনাদের অনেক ধন্যবাদ, অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দর্শকদেরকে দিতে পেরেছে আপনাদের জন্য। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। এই ছিল আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। হাসি কান্না, সুখ দুঃখ, রোগ বালাই সবকিছুই জীবনের পার্ট, এগুলো জীবনে আসতে পারে, তবে এগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে, আমাদেরকে রোগ বালাই সম্পর্কে ভালো করে জানতে হবে এবং সেটা জেনে সেটাকে মেনে ভালোভাবে আমাদেরকে থাকতে হবে। দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা কামনা করে আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও হাজির হব, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই স্বাস্থ্যবিধির সকল নিয়ম মেনে চলবেন আর অবশ্যই একুশে টেলিভিশনের সাথেই থাকবেন। খোদা হাফেজ।